যাইতে যাইতে আমি ভাবতেছি যে আমি কোথায় যাচ্ছি, কার কোথায় যাচ্ছি। যাইতে দেখলাম স্যার অনেক দূর। শুরুতে আপনার কথা শুনতে চাই, যেটা প্রশ্ন আমার আপনাকে শুরুতেই, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে এক সময় অনেকেই মনে করতো আপনাকে দিয়ে কিছু হবে না, কিন্তু সেই খাদিজা এখন একজন উদ্যোক্তা। কিভাবে হলেন, বা এই প্ল্যাটফর্ম, এবং আমি শুনলাম আমাদের প্ল্যাটফর্মে আপনি প্রায় 70% সেল এখানেই করেন, এবং আপনি গত ঈদে প্রায় লক্ষাধিক টাকা সেল করেছেন গত রোজার ঈদে। জি স্যার। কিভাবে এটা হলো, একটু যদি গল্পটা বলেন। আসসালামু আলাইকুম, আমি খাদিজা লিপি। আমি আসলে আমার ছোট করে আজকের গল্পটা আমি বলবো। আমার গল্পটা হচ্ছে স্যার, আমি সর্বপ্রথম আমি ভোলাতে বড় হই। আমার জন্মস্থান ভোলা, আমি ভোলারই মেয়ে। বিবাহ সূত্রে আমি লক্ষ্মীপুরের বউ। আচ্ছা আচ্ছা, ওকে। আর বর্তমান অবস্থান ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। তো আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা হচ্ছে, আমি একটা মধ্যবর্তী ফ্যামিলির মেয়ে। আমার আব্বু এশিয়াটিক টুলস কোম্পানিতে চাকরি করতো। এটা হচ্ছে আপনার এলজিআইডি প্রতিমন্ত্রী নাজির রহমান মঞ্জু, উনি এখন নেই, এখন অনেক আগেই মারা গিয়েছেন। তো ওই এশিয়াটিক টুলস কোম্পানিতে আমার আব্বু দীর্ঘ 25 বছর চাকরি করেছিলেন। তো আমরা 5 ভাই বোন, আমাদের সংসারটা মোটামুটি চলে যাচ্ছিল ভালোই। যেহেতু আমার দাদার প্যারালাইসিস ছিল, আমার আব্বু সংসার বড় ছেলে ছিল, তো মোটামুটিভাবে আমাদের সংসারটা চলে যাচ্ছে। এত টানা হেঁচড়াও কখনো আব্বু আম্মু বুঝতে দেয়নি। তো এইখান থেকে বড় হয়েছি, কিন্তু আমার আব্বু সবসময় একটা ছিল যে আমি আমার মেয়েদেরকেও, আমি অনেক শখের মেয়ে, আমার 3 ভাইয়ের পর আমি হয়েছি, তো আমি এমনিতে অনেক আদরেরও ছিলাম। তারপরে হচ্ছে আমার আব্বুর একটা ইচ্ছা ছিল যে আমার মেয়ে কিছু একটা, যখন আমি বড় হয়েছি, আমার এসএসসি কমপ্লিট করেছি, তখন থেকে আব্বু সবসময় বলতো যে আমাকে দিয়ে একটা কিছু একটা করাবে, চাকরি কিছু একটা আমি যেন করি, এরকম একটা প্রিপারেশন নিয়ে পড়ালেখার কথা বলতো। তো স্যার আমি পড়ালেখা করেছি, মোটামুটি ভালোই স্টুডেন্ট ছিলাম। তো এক সময় আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া শেষ করে আমি একটা বাসায়, আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং আপনার ইউনিসেফের স্কুল ছিল স্যার, আমি নিজে থেকেই আগ্রহ করে পড়ালেখার পাশাপাশি আমি ওগুলা করেছি। তো এগুলা করেছি, আমার আব্বু কিন্তু খুশি হইতো যে হ্যাঁ মেয়ে কিছু করছে, চেষ্টা আছে। এগুলা থেকে আব্বু সবসময় মনে করতো টাকাটা বড় জিনিস না, একটা হচ্ছে একটা কাজ শেখা, অভিজ্ঞতাটা নেওয়াটা বড় জিনিস। তো ওইখান থেকেই স্যার আমি মোটামুটি জীবনটাকে গুছানোর চেষ্টা করেছি। তো আমার তারপরে স্যার মাঝখান দিয়ে কিছুটা দিন বেড়ে ওঠা হয়েছিল আমি বরিশাল পড়ালেখা করেছি। তো বরিশালে আমি 4 বছর পড়ালেখা করেছি, কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, বিএম স্কুল, এমএলএ পড়ালেখা। তো আমি ওইখান থেকে পাশ করার পর ভোলা থেকে আমার সব পাওয়া, এসএসসি পাওয়া, ইন্টারমিডিয়েট পাওয়া, অনার্স পাওয়া সবই হচ্ছে ভোলা থেকেই। তারপরে স্যার আমার বিয়ে হয়ে যায়। আমার বিয়ের আগে থেকেই স্যার আমার বিয়েটা হয় আমারই পছন্দ করে হয়, কিন্তু বিয়ের আগে থেকে আমি চাকরিতে অনেক অ্যাপ্লাই করেছি। আমার আব্বু চেয়েছে যে আমার 2 ভাই সরকারি চাকরি করে, তো আব্বুর ইচ্ছে ছিল যে আমাকে চাকরি করাবে। আমি স্যার চাকরির জন্য অ্যাপ্লাই করেছি আব্বুর চেষ্টায় যে আমার চাকরিটা হয়। তো সেটা হয়েছে, ভাইবা সব কিছুতে আমি রিটেনে ভাইবাতে পাস করেছি। পরে আমার সার্টিফিকেটের অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা আসে স্যার আমার বিয়ের 6 মাস পরে। তো আসার পরে স্যার ওই চাকরিটা আমার হাজব্যান্ড, যেহেতু স্যার আমার কনসেপ্ট হয়ে গিয়েছিল, আমার প্রথম বেবি কনসেপ্ট করেছে, তো আমার হাজব্যান্ড স্যার উনি চায়না গেছিল, চায়না থেকে আসছে, আইসা সরাসরি ভোলা চলে গেছে। তো যাওয়ার পরে আমি ওকে খুশির খবরটা, আমি তো ভাবলাম যে ও হয়তো বা খুশি হবে, কিন্তু আমি জানতাম যে কখনো চাকরি পছন্দ করে না। কিন্তু ওকে যখন আমি বলেছি, বলার পরে ও দেখলাম যে হাসিটা মুখের নাই, যে মুখটা মলিন হয়ে গেল। পরে স্যার ও আমাকে বুঝাইতে শুরু করলো যে দেখো, চাকরি যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে আমি তোমাকে কখনো আমার বউ হিসেবে পাশে পাবো না, এটা হচ্ছে বড় কথা। হয়তো সহধর্মী হিসেবে থাকবা, একটা পরিবার থাকবে আমার, কিন্তু সেই সুখটা আমি কখনোই পাবো না। আর যেহেতু তুমি অসুস্থ মানুষ, এখন জয়েন করা মানে কি 3 মাস পরে না কয় মাস পরে জয়েন ছিল, পরে আমি জয়েন করার কথা, তো বলছে যে দেখো তখন তো তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বা, তখন তোমাকে কে কেয়ার করবে, এবং তুমি স্কুল করবা না ভেবি এই যে কনসেপ্ট করেছে এটাকে সামলাবা, নাকি ভবিষ্যতে বাচ্চাটাকে লালন পালন করতে হবে, এখনো 5-6টা বছর তোমাকে এই হেনস্থার ভিতরে চলতে হবে, তাহলে কিভাবে তুমি সেটা কন্ট্রোল করবা। তো এগুলো অনেক বোঝানোর পরে দেখলাম যে কথা সত্য, এবং ও সবসময় বলতেছে যে দেখো চাকরি, এটা শোনার পর কন্টিনিউ সে স্যার 5 মিনিট 10 মিনিট পর পরে বলছে আমার টাকা কে খাবে, তুমি চাকরি করে কি হবে।
তো এগুলা থেকে স্যার তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের দেশের অনেক নারী মাতৃত্বের দায়িত্ববোধ থেকে অনেক সময় ক্যারিয়ার জলাঞ্জলি দেয়, এবং সেটা আপনার ক্ষেত্রেও হয়েছে স্যার। হ্যাঁ, আমার ক্ষেত্রেও এরকম হয়েছে। যাই হোক, ওইটা আমি ওভারকাম করে আসছি। যাই হোক, ওটা আমি, তবে স্যার আমি অনেক, আমার আব্বু এবং আমি অনেক কেঁদেছি চাকরিটার জন্য, যে আমার কান্না আসছে যখন আমি অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা মানে রেখে দিয়েছিলাম, জয়েন করবো না, রেখে দিব প্রথম চাকরি। হ্যাঁ, তো পরে যাই হোক খারাপ লাগছিল। ও খুব সাপোর্ট করছে যে সমস্যা নেই, ভবিষ্যতে তোমাকে আমি চাকরির ব্যবস্থা করে দিব, এখন আপাতত বাদ দাও। পরে এটা বলে টলে মোটামুটি আমাকে পার করা হলো। পরে স্যার আমি এই যে বাসায় এখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে 4 বছর ছিলাম, তারপরে স্যার আমি ঢাকা বাসা নেওয়া হয়। ঢাকা বাসা নেওয়ার পরে আমি স্যার একটা দিন দেখলাম যে আমার বাচ্চা, এখন আমার 2 ছেলে, তো ওরা যখন বড় হয়ে গিয়েছে স্যার, আমার গত বছর করোনার ভিতরে, তখন আমার স্যার খুবই বোরিং লাগতো যে কিছু একটা করবো। স্যার আপনার ভিডিওগুলো, তখন আমার এই যে আমি ফেসবুক চালাই আর মাঝে মাঝে আপনার ভিডিওগুলো দেখি, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি সোফার পরে বসে বসে আপনার শুয়ে আপনার ভিডিওগুলো আমি দেখতাম। মানে দেখে আমার খুব ভালো লাগতো যে আপনার একটা ছিল, 10টা ক্লাস ছিল, এক এক দিন আমি এক একটা ক্লাস আমি দেখতাম। তো এই ক্লাসগুলো দেখার পরে আমাদের ভালো লাগতো। একটা কথা আমার মানে মাঝে মাঝে আসতো চোখের সামনে, স্বপ্ন দেখুন, সাহস করুন এবং শুরু করুন, লেগে থাকুন, সফলতা আসবেই। এই কথাটা যখন আসছে স্যার, আমি সেই দিনই, তারপর দিনই আমি ওকে বললাম যে আমাকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল আমাকে খুলে দিতে হবে। তো অনেকে আমাকে বলছে যে আমি স্যার স্ন্যাক্স আইটেম এবং বেকারি আইটেম খুব ভালো পারতাম, এটা আমি শিখেছি। তো আমি সব কিছুই পারি স্যার। আমি এক কথা হচ্ছে আমি সব কিছু জীবনে শিখে দিয়েছি আর কি। তো কিছু করবো যে এটার জন্য শিখি নেই, শেখার দরকার ছিল, এই জন্য পাটে পাটে শিখে ফেলেছি সব কিছু মোটামুটি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে স্যার আমি হুট করে ওর কাছে চ্যানেল খোলার 1 সপ্তাহ পরে আপনার আরেকটা যে এই ভিডিওটা আবারও দেখেছি যে স্যার এখানে কী বলেছে, ফুল ভিডিওটা দেখব। দেখার পরে স্যার আপনার অনেক সুন্দর করে বলছেন যে আপনারা যদি শুরু না করেন, এখন যাই দিন যাচ্ছে আপনার সময় নষ্ট হচ্ছে, আপনি শুরু করার চেষ্টা করছেন, কিছু করবেন, আপনি এখনই শুরু করে দেন, যত দিন যাবে আপনার জন্য সেই দিনটা লস হবে। তখনই স্যার আমি ওকে মানে আমার সালে বলে গেছিল, ওর কাছ থেকে 50,000 টাকা আমি নেই, বলি চলো আমি প্রোডাক্ট কিনবো। পরে স্যার সাহস করে আমার শ্বশুরের কাছে অনুমতি নিলাম, শাশুড়ির কাছে অনুমতি নিলাম, যেহেতু স্যার আমি একমাত্র ছেলের বউ, আমার ফ্যামিলির সহযোগিতা এটা একটা দোয়াও। তো আমি ওদের কাছ থেকে এই অনুমতি নিয়ে আমার শ্বশুর বলছে ঠিক আছে করো, সমস্যা নেই, যদি তুমি পারো সবকিছু সামলায় তাহলে করো। তো ফার্স্ট মেইন হচ্ছে তোমার সংসার, বাচ্চা। তো আমি বলছি ঠিক আছে, আমি থার্ড অপশন হিসেবেই আমার বিজনেসটাকে আমি নিচ্ছি। পর আমি শুরু করলাম। আমার আবার শ্বশুর আমাকে একটা কথা বলেছে, হ্যাঁ তুমি পারবা, চেষ্টা করলে পারবা, আমার সেটা বিশ্বাস আছে, তবে তুমি এটাও পারবা যে বাচ্চা কাচ্চা সামলায় আবার বেশি ওইটা ওভারকাম, ওইটা নিয়ে তুমি ফোকাস করতে গিয়ে এদিকে আবার নষ্ট করে দিও না, এটা যেন না হয়, তুমি পারবা, তুমি করো। পরে স্যার কিন্তু আমার হাজব্যান্ড কোনোভাবেই রাজি হচ্ছে না, তারপরে ওকে নিয়ে আমি প্রোডাক্ট কিনে শুরু করেছি। কিন্তু স্যার আমি আপনার গ্রুপে এখনও জয়েন করি নেই। আমি দেখলাম যে ইয়ানা ইসলাম বৃষ্টি আপুর একটা দেখেছি লাইভ, যে উনি লাইভ করছে এবং ওনার একটা গল্প শুনেছি, এবং জান্নাতুল আপু যে বগুড়ার দই নিয়ে কাজ করে, ওই আপুটার আপনার ইউটিউব লাইভটা দেখেছি। আমি ওইখান থেকে চিন্তা করি ওরা পারলে আমি কেন পারবো না, আমিও পারবো। আমি তখন স্যার শুরু করে দিয়েছি যে আমাকে শুরু করতেই হবে। পরে আমি শুরু করার পরে স্যার এক সময় আমি আপনার রেজিস্ট্রেশন আপনার গ্রুপে, আমাদের গ্রুপে আমি রেজিস্ট্রি করে ফেলি। স্যার একটা পোস্ট দিয়েছিলাম, আমার এত আন্তরিক, আমার এত ভালো লেগেছে যে গ্রুপের আব্দুল শাকুর ভাই, আলতাফ ভাই, খাদিজা আক্তার আপু, ওরা কত একজন এক এক জেলার, আব্দুল শাকুর ভাই হচ্ছে আপনার পাবনা জেলার, এবং আমাকে এরা সবাই রিপ্লাই দিচ্ছে যে আপু আপনার রেজিস্ট্রি করতে আমরা করে দিচ্ছি, আপনার সবাই করে একসাথে সবাই মিলে করে দিলাম। এই যে আন্তরিকতাটা আমাকে বেশি মানে করে ফেলেছে, যে মানে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি, যে এত দারুণ একটা প্ল্যাটফর্ম না হলে তো এটা এত আন্তরিকতা দেখানোর মানে হয় না। পরে স্যার আমাকে এখানে আমি যুক্ত হওয়ার পরে কিছুদিন পরে আমাকে লক্ষ্মীপুরে যুক্ত করা হলো। ওইখানে গিয়ে পাইলাম সিএম হাসান ভাইকে, পাইলাম জাহাঙ্গীর আহমদ ভাইকে, নাসির মির্জা ভাইকে। এদের মানে আন্তরিকতায়, এদের আমার পিয়া ইসলাম আপু, তাহমিনা আলম আপু, এদেরকে পেয়ে স্যার আমার ভীষণ ভালো লেগেছে। এদের কথাবার্তা শুনে আমি প্রথম উপস্থাপনা করতে পারতাম না, পরে এদেরকে দেখে আমি আস্তে আস্তে শিখে ফেলেছি যে উপস্থাপনা করতে পারছি। আস্তে আস্তে সব কিছু দেখলাম স্যার আপনার পোস্টগুলো সাথে সাথে পড়ছি, প্রতিদিন ক্লাস করছি, প্রতিদিন শিখছি। এই শিক্ষা থেকে আমি একদিন হঠাৎ করেই ভাবলাম যে আমি লাইভ করব গ্রুপে, তো আমি ভাবতাম যে কীভাবে লাইভ করতে পারি।
পর্দা মেনটেন করে আবার নিজেকে সামলিয়ে সংসার পারবো তো, হুট করে একদিন শুরু করে দিলাম যে না আমি লাইভ শুরু করবো। স্যার লাইভ শুরু করার পর থেকে আমার সেল একে দ্বিগুণ হয়ে গেল। আমার সেল বাড়তে বাড়তে স্যার এক পর্যায়ে মোটামুটি স্যার একটা ভালো পর্যায়ে আমার সেল হচ্ছে, গ্রুপের থেকে বেশি সেল হচ্ছে। এবং আমার আগে হয়তো আমার বাসা থেকে আশেপাশে ভাবিরা, স্যার আমি কিন্তু স্যার একটা জিনিস হচ্ছে কি আমি নিজে যেটা করি যে আমি স্যার সবসময় ফ্রেন্ডলি একটা মানুষের সাথে ভাব নিয়ে থাকতে পারি না, ওর সাথে আমি ফ্রেন্ডলি মিশতে চাই, কথা বলতে চাই। এটা ছাড়া ভাব নিয়ে কথা বলা আমি এটা পারি না, আমার কাছে এটা হয় না স্যার। এটা একটা মার্কেটিং কোয়ালিটি। হ্যাঁ, অনেকে বলে কি যে আমি বেশি কথা বলি, কিন্তু স্যার আমার কাছে এটা অনেকের এই কথাটাকে আমি করি না। আপনি ভালোই কথা বলা শিখেছেন, আপনারা তখন কথা শুনে মনে হলো।